আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সঙ্গে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তাদের মধ্যে সরকারের বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দিচ্ছে এবং তাদের মধ্যে থেকে এমন কথাও বলা হচ্ছে যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন সরকারে, সমন্বয়কদের মধ্যেই তাদেরকে কেন্দ্র করেও এক ধরনের বিতর্ক শুরু হয়েছে। সমস্যাটি কোথায়, সংঘাতটি কোথায়, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নতুন যে কমিটি তার মুখপাত্র উমামা ফাতেমা, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমি আশরাফ কায়সার আপনার কাছে আসবো, তার আগে একটু উমামার বক্তব্যটা নিয়ে আসি। উমামা ফাতেমা, আপনার বক্তব্য নিশ্চয়ই মানুষ দেখছে বিভিন্ন টেলিভিশন গণমাধ্যমে। আপনারা বলছেন যে সরকার আপনাদের কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে না। মতামত কোথায় গুরুত্ব না দিচ্ছে এই বিষয়টা যদি খুলাসা করে বলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা আমাদের আন্দোলনটি শুরু করেছিলাম মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করে গত জুলাই মাসে। কিন্তু পরবর্তীতে যখন এই প্ল্যাটফর্মটি একটি অভ্যুত্থানের কেন্দ্রে চলে আসে, তখন স্বাভাবিকভাবে এই প্ল্যাটফর্মটির উপর কিন্তু একটা অভ্যুত্থানের যত লায়াবিলিটি, এই অভ্যুত্থানের যত আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই প্ল্যাটফর্মটার উপর ভর করেছে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সরকারের উপরেও কিন্তু ভয় করেছে। তো সেই জায়গা থেকে আমরা যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এই যে সরকার, তারা আসলে ছাত্রদের যে দাবি দেওয়া, ছাত্রদের ভিতর থেকে, জনগণের ভিতর থেকে যে একটা নানান দাবি দেওয়া বলা যায় যে তারা রাষ্ট্র সংস্কারটা করবে, তারা এই অনুযায়ী একটা প্ল্যানফুলি আগাবে। যখন আমরা দেখছি সরকারের মধ্যে একটা প্ল্যানিংয়ের সংকট আছে এবং সরকার দেখা যাচ্ছে সকলেরকে নিয়ে যেভাবে হাঁটা দরকার সেই ফর্মে কিন্তু তারা হাঁটছে না এবং একটা কমিউনিকেশন গ্যাপ গভর্নমেন্টের সাথে স্টুডেন্টদের হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা প্রতিক্রিয়া জানিয়েছি যে সরকার আসলে আমাদের মতামতটা নিচ্ছে না, ছাত্রদের মতামতটা নিচ্ছে না। এবং আমরা ছাত্ররা কিন্তু একটা অভ্যুত্থানকারী ফোর্স, এবং এই অভ্যুত্থানকারী ফোর্সটা আমাদের বাই ডিফল্ট আমাদের কিন্তু পিপলকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এটা আমাদেরই দায়িত্ব। সরকার যখন ট্র্যাকচ্যুত হইতে যাবে, সরকার যখন এমন একটা প্রসেস অবলম্বন করতে যাবে যে প্রসেসটা আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে আসলে এক ধরনের সাংঘর্ষিক পজিশনে আছে, তখন কিন্তু আমাদের আসলে সরকারকে কোয়েশ্চেন করতে হয়। এবং আমরা কিন্তু বারবার বলছি এই সরকার কিন্তু আমাদের সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার ছাত্রদের সরকার, সকলেরই সরকার। এই ম্যান্ডেট নিয়েই কিন্তু এই অভ্যুত্থানের সরকারটি এসেছে এবং তাদের ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক দ্যাট, পিপলকে তুমি রিপ্রেজেন্ট করো এবং পিপলের রিপ্রেজেন্টেটিভ এই অনুযায়ী তোমার অ্যাক্ট করতে হবে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা ব্রিফিং করেছেন, যেহেতু চারপাশে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে। পরবর্তীতে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ব্রিফিং করেছেন এবং ভাষণ দিয়েছেন। সেটার সময় কিন্তু উনি খুব সুন্দর করেই তাদের যে কি কি কাজ, কি কি উদ্যোগ তারা নিয়েছেন সেটার একটা বলা যায় যে একটা লিস্ট বা একটা বর্ণনা উনি দিয়েছেন। তার মানে সরকারও কিন্তু এক ধরনের অনুভব করেছে যে সরকার জনগণের সাথে প্রপারলি কানেক্টেড না এবং জনগণ জানে না যে সরকার আসলে কি কি ধরনের উদ্যোগ নিচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ভাষণ, সেখানে কিন্তু উনি ভালোভাবেই তাদের উদ্যোগগুলো পয়েন্ট বাই পয়েন্ট তুলে আনার চেষ্টা করেছেন এবং এই জায়গাটিই দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যত গণহারে যত বেশি আসলে জনগণের সামনে আসা দরকার, যত বেশি আসলে জনগণকে ফেস করা দরকার, অত বেশি কিন্তু উনি করেন না। ওনার মন্ত্রিসভার বেশিরভাগ অংশই কিন্তু করেন না। যত বেশি তারা আসলে মানুষকে ফেস করবে, মানুষের কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং মানুষের কাছে স্বচ্ছ থাকবে, তত বেশি কিন্তু এখানে জনগণের মধ্যে একটা ক্রেডিবিলিটি তৈরি হবে সরকারের প্রতি। এবং এটাই কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে কোথায় কোথায় দূরত্ব সৃষ্টি হয়েছে আপনাদের সঙ্গে সরকারের? প্রথম দূরত্বটাই আমাদের সাথে সরকারের ওই ধরনের কোনো দূরত্বই তৈরি হয় নাই, এটা আমার স্পেসিফিক্যালি বলতে হয়। কারণ আমরা তো প্রথম থেকেই বলি যে এই সরকার আসলে অভ্যুত্থানের সরকার, এই সরকার আসলে সারা বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ এবং এই সরকারকে সফল কাম করা, তার জার্নিটাকে সহজ করা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। বাংলাদেশের জনগণেরও দায়িত্ব, আমাদের ছাত্রদেরও দায়িত্ব, আর রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। কারণ আমরা সবাই মিলেই কিন্তু এই সরকারকে ম্যান্ডেট দিয়েছি, এটা কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। এই উপদেষ্টাদের বিশাল অংশের কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা নেই। তো সেই জায়গার পরও কিন্তু তারা এসেছেন, এই দায়িত্বটা নিয়েছেন এবং কাজ করার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে আমরা আশাবাদী। কিন্তু যখনই তারা কোনো ভুল করবেন, যখনই তারা
দেখা যাচ্ছে যে কোনো একটা উদ্যোক্তার ভুল নিচ্ছেন, তখন কিন্তু আমাদের দায়িত্ব, এটা ছাত্রদেরও দায়িত্ব যে আমরা বলি যে আপনারা এই পদক্ষেপটা ঠিক নিচ্ছেন না। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আহত নিহতকে নিয়ে সরকার যেভাবে করে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটা কিন্তু সরকার নিতে পারেনি, শুরুতেই নিতে পারেনি। এবং আমরা কিন্তু সেটা সমালোচনাটা করেছি, আমরা উপদেষ্টা নিয়ে সমালোচনা করেছি যে কি পদ্ধতিতে এটা নিয়োগ হচ্ছে সেটা আরো বেশি স্বচ্ছ হওয়া দরকার। এবং এগুলাই হচ্ছে একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক ছাত্রদের সাথে আসলে সরকারের প্রতিষ্ঠিত হয়েছে এটার মাধ্যমে। এটাই আমরা কিন্তু বলতে চাই যে আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি এবং সরকারকে আমরা একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাই, এবং আমাদের অঙ্গীকার যেটা আমরা জনগণের কাছে দিয়েছি সেটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতে চাই, এটাই। জি, সাংবাদিক আশরাফ কাজী স্যার, উমা ফাতেমা যা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে দূরত্ব, আপনার কাছে কি মনে হয়? তারা বলছে যে আসলে ওইভাবে দূরত্ব হলে তারা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছে। নিশ্চয়ই এটি খুব প্রয়োজন চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি। তারপরেও দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে যেগুলো প্রকাশ্যে আসছে, আপনার মন্তব্য? দেখুন, 3টি মতবিরোধ আমরা প্রকাশ্যে আসতে দেখলাম। একটি হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে, এবং আপনি দেখলেন যে বঙ্গভবন ঘেরাও এবং আলটিমেটাম দেওয়া, বিএনপির সাথে এবং অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করা। আমি এখানে এটি একটি বড় অবস্থান দেখছি। দ্বিতীয় হচ্ছে নতুন যে উপদেষ্টাদের নিয়োগ করা হলো তখন কিন্তু তারা দুজনের ব্যাপারে আপত্তি জানালো এবং আলটিমেটামও দিল যে এত ঘন্টার মধ্যে তাদেরকে বাদ দিতে হবে অথবা তারা পদত্যাগ করবেন। এবং তৃতীয় হচ্ছে যে সরকার পরিচালনার অন্য অনেকগুলো ইস্যুতে তারা কথা বলেছেন, বিশেষ করে আহতদের ব্যাপারে এবং আহতদেরকে কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না। এখন আমি 3টি এন্টিটি দেখতে পাচ্ছি। আমি যদি গণ অভ্যুত্থানের কেন্দ্রে বৈষম্য বিরোধীদের দেখি তাহলে 3 জন এখন সরকারে রয়েছেন উপদেষ্টা হিসাবে। জাতীয় নাগরিক কমিটি হয়েছে যেটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বলে ধারণা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উমা ফাতেমা যেটার মুখপাত্র, এরকম 3টি জায়গায় আমরা ছাত্রদের অবস্থান মোটা দাগে দেখছি। এখন প্রায়ই মনে হচ্ছে যে তারা কি একটা প্যারালাল সরকারের মতো বিহেভ করছে কিনা। দেখুন, আজকেও আমরা যখন এখানে কথা বলছি, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অরাজকতা নৈরাজ্য করলো ঢাকা শহরে, এটি কিন্তু মেনে নেওয়া যায় না। এবং আপনি 4 ঘন্টা 5 ঘন্টা শহরের প্রধান সড়ক আটকে রাখবেন, ট্রেনে ঢিল ছুড়বেন, সাধারণ চলন্ত ট্রেনে উঠে পড়েছেন, যাত্রীদেরকে আহত করেছেন। এইসব জিনিস যদি আমি কিন্তু বলতে পারি আপনাকে, উমামা এখানে আছেন, যে তাদের সাথে যেরকম মানুষ রাস্তায় নেমেছিল এবং হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিদায় করেছিল, 100 দিন পরে তাদেরকেও দেখতে হবে তাদের অবস্থান কোথায়, মানুষের মনে, মানুষের বিশ্বাসে, মানুষের সমর্থনে। ছাত্ররা যদি প্রতিদিন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং একটি ছায়া সরকারের মতো ব্যবহার করতে থাকেন, এবং কোনো কোনো জায়গায় তাদের অবস্থান যদি হয় অনেকটা প্রকাশ্য সরকারের প্যারালাল, তখন কিন্তু মানুষ ওটা ভালো চোখে নেবে না। দেখুন, অনেক কিছু আছে সরকারকে করতে হবে। এটি একটি সরকার এবং তারা পেছন থেকে থাকতে পারেন, তারা দাবি করতে পারেন, তারা অন্দরমহলে গিয়ে সরকারের সাথে আলোচনা করতে পারেন, উপদেষ্টাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু তারা যদি আইন নিজের হাতে তুলে নেয়, দাবি দিলেই যদি দাবি আদায় হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের মনে ওই ধারণাটি জন্মাবে না যে এই গোষ্ঠীটির কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ এবং তাদেরকে আমরা ভবিষ্যতে দেখছি। দেখুন, একটা জিনিস পরিষ্কার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অভ্যুত্থানের শক্তির রাজনৈতিক শক্তি হয়ে ওঠার একটি চেষ্টা আছে, কেননা তাদের ভেতরে একটা ভীতিও আছে যে আমরা যদি ক্ষমতায় না থাকি বা ক্ষমতায় যারা যাবেন আগামীতে, তারা যদি আমাদেরকে সমর্থন না করেন, তাহলে আমাদের যে অভ্যুত্থানের কারণে আমাদের কি শাস্তি হবে কিনা, কিংবা আরও বেশি শাস্তি হবে কিনা, তাই তো? কাজে এমনকি তারা আগামী সরকারে তাদের অবস্থান দেখতে চায়, পার্লামেন্টে দেখতে চায়, রাজনীতিতে দেখতে চায়। সবই কিন্তু ফেয়ার। এটি আপনি রাজনৈতিক দল গঠন করেন এবং কিংস পার্টির মতো না, কারণ তারা তো কিং মেকার, তারা কেন কিংস পার্টির মতো কথা বলবে? কাজেই তাদের আচরণটিকেও আমরা গভীরভাবে দেখছি, অবজার্ভ করছি। কোথাও কোথাও মনে হচ্ছে যে তারা অতিরিক্ত করছেন, কোথাও কোথাও মনে হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণ নাই, কোথাও মনে হচ্ছে যে তারা নিয়ন্ত্রণ বেশি করার চেষ্টা করছেন। এরকম একটি জায়গায় বর্তমান সময়ে যে প্রফেসর ইউনূস গতকালকে যেরকম 100 দিনের খতিয়ান দিলেন, আমার কাছে ভালো মনে হয়েছে। উনি সময় নিয়ে প্রশাসনের রদবদলের বর্ণনা দিয়েছেন। আপনি তার সাথে একমত নাও হতে পারেন। যেমন আমি অনেক ক্ষেত্রেই প্রশাসনের রদবদলের ব্যাপারে সরকারের যে তির্যক মনোভাব বা কঠোর মনোভাব আমরা দেখতে চেয়েছিলাম, সেটি আমরা দেখিনি। ওনারা যদি মানে পদ পদবীর বদলকেই প্রশাসনিক সংস্কার মনে করেন, সেটি আসলে সংস্কার না, কেননা খারাপ রক্ত আপনাকে বের করে ফেলতে হবে শরীরকে সুস্থ করতে হলে। সেই জায়গাটিতে আমরা দেখছি না।
তো আরেকটা জিনিস আমরা দেখছি যে অনেক ধীর গতিতে সংস্কার হচ্ছে। 100 দিন পরে আপনি এখনও উল্লেখযোগ্য কোনো সংস্কার দেখতে পাননি। হ্যাঁ, কমিশন দেখতে পেয়েছেন, আজকেও 4টি-5টি কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু 100 দিনে তো আপনি কিছু সংস্কার আমাদের দেখার কথা, যেটা 300 দিনে আমরা দেখতে চাই, 200 দিনে দেখতে চাই, ব্যাপারটি এরকম। এখন কিন্তু এভরিডে কাউন্ট। আরও একটি সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আল জাজিরাতে উনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন যে 4 বছর মেয়াদের কথা, এবং সেটি বলতে গিয়ে উনি বলেছেন তারা চিন্তা করছেন যে সরকারটির মেয়াদও 4 বছর হতে পারে, আগামী নির্বাচিত সরকার। সেই অর্থে তারা বলেছেন যে তাদের 4 বছর থাকার একটি আভাস তারা দিয়েছেন, তিনি দিয়েছেন, এবং উনি বলেছেন তার চেয়েও কম হতে পারে, অনেকটা ডিসকাউন্ট দেওয়ার ভঙ্গিতে। 4 বছরের মানুষ ধরে। আপনার মনে আছে কি না যে আমাদের ধর্ম উপদেষ্টা কিন্তু মাস খানেক আগে উনি বলেছিলেন যে আমাদের আয়ু হচ্ছে বিগত পালিয়ে যাওয়া সরকারটির যে বাকি আয়ু আছে, তার মানে 6 মাস, বাকিটা 4.5 বছর। এই যে কানাঘুষা চলছে, সেনাপ্রধানের বক্তব্য, আসিফ নজরুলের বক্তব্য, ধর্ম উপদেষ্টার বক্তব্য, এখন প্রধান উপদেষ্টার বক্তব্য, আমার মনে হয় একটি কংক্রিট জায়গায় যেতে হবে। আমার মনে হয় কোনো সরকারের জন্য অনির্ধারিত সময়কাল ভালো না, তাদের নিজেদের জন্য বরঞ্চ আরও খারাপ। দেখুন এই সরকারের ভিত্তিভূমি কি? রাজনৈতিক সরকারের তো তাও কর্মীরা থাকে, দল থাকে, নেতারা থাকে। এই সরকারের পেছন থেকে যদি বৈষম্য বিরোধী চলে যায়, যদি জাতীয় নাগরিক কমিটি চলে যায়, রাজনৈতিক দলগুলো যদি চলে যায়, তখন কিন্তু সরকারটি 25 জন উপদেষ্টা নিয়ে আর বঙ্গভবনে একজন চুপ্পুকে নিয়ে সরকারটি অবস্থান করবে। সেটি আমার মনে হয় খুব ভালনারেবল একটি পজিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপিকে আমরা রিয়াক্ট করতে দেখলাম তার ওই দিনের বক্তব্যের পরে, বিশেষ করে তার গত রাতের ভাষণের পরে, যে এখানে কোনো আপনার ছায়া তারা পেলেন না, রূপরেখা তারা পেলেন না যে নির্বাচনটি আসলে কবে হবে। কারণ বিএনপি বারবার বলছে, তারা বলছেন না এই সময়ে হোক, কিন্তু তারা বলছেন যে স্টেপসগুলো শেয়ার করা হোক, কারণ তাদের নিজেদেরও তো প্রস্তুতি নেওয়ার বিষয় আছে এই নির্বাচনের জন্য। কাজে আমার মনে হয় যে গতকালকের ভাষণ একটি ভালো উদ্যোগ। এটি যদি উনি প্রতি মাসেই করেন সেটি আরও ভালো হবে, কেননা আমরা এই সরকারের ভালো কোনো মুখপাত্র দেখতে পাচ্ছি না। কে যে সরকার এবং সরকারের সামগ্রিকভাবে মুখপাত্রটি কে? কখনো কোনো উপদেষ্টাকে আমরা তৎপর দেখছি, কাউকে অতি তৎপর দেখছি, কিন্তু সরকারকে রিপ্রেজেন্ট করে কে? দেখুন প্রেস সেক্রেটারি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, উনি কি এই উপদেষ্টা মণ্ডলীর প্রেস সেক্রেটারি, সরকারের প্রেস সেক্রেটারি? আমার মনে হয় না। কাজে আমার মনে হয় সরকারটিকে দেখুন যোগাযোগে আরও ভালো হতে হবে। আপনি যদি নাগরিকদের সাথে যোগাযোগ না করেন তাহলে কিন্তু ধূম্রজাল তৈরি হয়, গুজব ডালপালা মেলে, এবং আপনি জানেন প্রতিদিন আওয়ামী লীগ গুজবের নতুন নতুন উৎস তৈরি করছে। আপনি আজকেও অনুষ্ঠানের আগে আমাকে শেখ হাসিনার একটি বক্তৃতার কথা বললেন, রেডিও ক্লিপের কথা, ভিডিও ক্লিপের কথা। কাজেই আমার মনে হয় এই ভাষণটি জরুরি, এরকম ঘন যোগাযোগ জরুরি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি যে আপনার একটি রূপরেখা থাকা। দেখুন আজকে ব্রিটিশ যে প্রতিনিধি ঢাকায় এসছেন, উনিও কিন্তু একই কথা বলেছেন যে আপনাদেরকে রূপরেখাটি দেন, যাতে করে দলগুলো তো বুঝতেই পারে, আমাদের বিদেশি যারা বন্ধুরা আছে তারাও যেন বুঝতে পারে যে আমরা কোন দিকে যাচ্ছি। ফাতেমা, সাংবাদিক আশরাফ কায়সার একবারে অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। আমি যদি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি, এখন এই মুহূর্তে যেটি নিয়ে সমন্বয়করা আপনারা যেটি দাবি তুলেছেন যে নতুন 3 মুখ উপদেষ্টা পরিষদে, তাদের মধ্যে 2 জনের বিষয়ে প্রবল আপত্তি আপনাদের, সেই জায়গাটি কি সেটেল ডাউন, মানে আপনারা কি অনেকখানি মেনে নিচ্ছেন, নাকি এখনও আপনাদের কোনো কার্যপরিধি রয়েছে? আচ্ছা, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কিন্তু উপদেষ্টা নিয়োগের পরপরই একটা প্রতিবাদ জানিয়েছিলাম। এই আমাদের প্রতিবাদটা কিন্তু স্পেসিফিক্যালি শুধু 2 জন উপদেষ্টাকে নিয়ে না। আমাদের প্রতিবাদটা হচ্ছে যে আপনি উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমি 4 জন, আমরা 5 জন জানলাম, বিষয়টা এরকম না। আমি 4 জন, আমরা 5 জন এখানে আন্দোলন না, পুরা সারা দেশের মানুষ কিন্তু আন্দোলনের অংশীদার। যে একজন মহিলা, উনি কিন্তু পানি দিয়ে হলেও সাহায্য করেছেন, যিনি মিছিয়ে যেতে পারে নাই তিনি হয়তো 500 টাকা বিকাশ করে হলেও সাহায্য করেছেন। এভাবে কিন্তু এই অভ্যুত্থানে মানুষের পার্টিসিপেশন ছিল। তো যখন এই উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে, তার 2-3 দিন আগ থেকে একটা জল্পনা কল্পনা ছিল যে কে আসবে কে আসবে না, আবার ফেসবুকে একটা বিতর্ক, আবার এইটার ভিত্তিতে আবার উপদেষ্টা পরিষদটা কিন্তু একটা বিতর্কের মধ্য দিয়ে কিন্তু গঠন হয়েছিল। তো মানুষের মধ্যে কিন্তু সেটা একটা স্বীকৃতিও, একটা বলা যায় যে মানুষের মধ্যে থেকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে সেটা একটা স্বীকৃতি ছিল। এখন আজকে থেকে এরপর যখন 3 মাস পরে এটা একটা রদবদল বলবো না, রদবদল প্লাস হচ্ছে নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে, এরকম চুপিসারে জিনিসটা কেন হলো? এটা একটা কোশ্চেন না? যে
এটা তো জনগণের আসলে কাছে তো আসলে স্বচ্ছ থাকতে হবে। 2 জন উপদেষ্টা এখানে নতুন করে নিয়োগ হবেন, মাহফুজ আলম ভাই যখন উপদেষ্টা হবেন সেটা তো 2-3 দিন আগে জনগণের কাছে এটা জানানোর কথা, অন্তত প্রেসগুলোর কাছে যাওয়ার কথা, সেই অনুযায়ী পরবর্তী তাদের শপথ হওয়ার কথা। এখন হুট করে উইদাউট এনি মানে প্রি নোটিস এখানে একটা শপথ হয়ে গেল এবং কোনো মিডিয়াতে এই জিনিসটা আসলো না যে আজকে রাতের বেলা শপথ হতে যাচ্ছে। এটা তো অবশ্যই আমাদের জনগণের মধ্যে একটা সাসপিশন ক্রিয়েট করেছে যে এখানে বিষয়গুলো কোনো স্বচ্ছতার মানে বলা যায় না, এখানে কোনো স্বচ্ছ নিয়োগ হয়েছে এটা আসলে কেউই বলতে পারছে না। তাহলে উপদেষ্টা নিয়োগ হওয়ার এখানে পদ্ধতিটা কি, এটা ফার্স্ট কোয়েশ্চেন, যে উপদেষ্টা আসলে কি পদ্ধতিতে নিয়োগ হচ্ছে আর কারা নিয়োগ করছে। আর দ্বিতীয় ইয়েটা হচ্ছে যে জনগণের কাছ থেকে কেন বিষয়টা এতটা লুকাছাপা করা হচ্ছে। বিষয়টা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা 4-5 জন জানলাম এরকম না, সারা দেশের জনগণ যেহেতু এটা পার্টিসিপেন্ট, তাহলে জনগণের কাছে তো অন্তত আচ্ছা আমরা এতজন লোক সিলেক্ট করেছি, তাদের জায়গা থেকে হতেই পারে যে তাদের একটা ক্রাইটেরিয়া আছে, সে অনুযায়ী এতজন লোক তারা সিলেক্ট করেছে, হতেই পারে হয়তো আমি জানি না যে ওনার কি কোয়ালিটি আছে, আমার এটা জ্ঞানের ইয়ে হইতেই পারে, আমি জ্ঞান কম হতেই পারে, কিন্তু এই জিনিসের স্বচ্ছতা থাকা, মানুষের সাথে একটা কমিউনিকেশন থাকা, স্বচ্ছতা থাকা এবং কনভিন্স করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের যেটা সরকার আসলে করতে পারছে না সেটা হচ্ছে জনগণকে কনভিন্স করা। একটা হচ্ছে এমনি সাধারণত রাজনৈতিক সরকার বলি বা সাবেক তত্ত্বাবধায়ক সরকার বলি, যখন মন্ত্রী পরিষদে নতুন মুখ যুক্ত হয় বা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হয়, ওটা কিন্তু আমরা গেজ করি বা সাংবাদিকরা বের করে নিয়ে আসার চেষ্টা করেন, তারা কিন্তু ওপেন ডিক্লেয়ার দেন না কখনো। আমার অভিজ্ঞতা আমি বলি, সাংবাদিক আশা প্রেস আরো ভালো বলতে পারবেন, শুধুমাত্র হয়তো গাড়ি রেডি থাকে, পুলের গাড়ি রেডি রাখা হয়, বা দেখা যাচ্ছে দুপুরের দিকে অনেক কাছে ফোন যায় যে আপনাকে মন্ত্রিপরিষদ যুক্ত করা হচ্ছে, আপনি এই টাইমে বঙ্গভবনে চলে আসবেন। এটা কিন্তু বিগত অনেক সরকারের সময় দেখা গেছে। এটিতে আপনারা আপত্তি জানাতেই পারেন যে কেন আগে থেকে খোলাসা করা হয়নি, যেগুলো প্রথাগতভাবে আসছে সেগুলো কেন হবে, এটি প্রশ্ন আপনারা জানাতেই পারেন। কিন্তু এর বাইরে কি নিশ্চয়ই কোনো প্রশ্ন রয়েছে আপনাদের, যেই 3 জনের মধ্যে 2 জনের বিষয় যে আপত্তি আপনাদের, সেটা নিয়ে এখন আপনাদের অবস্থান কি? সেটা নিয়ে অবশ্যই এখানে বিশেষ করে আপনার মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে এখানে কিন্তু সবারই কোশ্চেন আছে যে তার নিয়োগ করার আসলে পদ্ধতিটা কি। এখন মোস্তফা সরোয়ার ফারুকী ছাড়াও এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আরও বেটার কেউ নিয়োগ হতে পারতো কিনা, এটা সবার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন আছে, আমাদের মধ্যে থেকে কোশ্চেন আছে। সরকার কিন্তু এখনো সেই জায়গাগুলো পরিষ্কার করছে না, মানে তার স্টেপসগুলো হচ্ছে পরিষ্কার করে জানাচ্ছে না। যদি এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা নিজেদের মধ্যে কথা বলছি, যেহেতু আমরা নিজেদের বর্তমানে জেলা কমিটিগুলো, উপজেলা কমিটিগুলো নিয়ে বর্তমানে কাজ করছি, আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করার পিছনে আমরা বর্তমানে আমাদের সময়গুলো দিচ্ছি। এবং এর মধ্যে যখন উইদাউট এনি নোটিস এই ধরনের একটা উপদেষ্টা নিয়োগ হয়ে যায়, 2-3 জন উপদেষ্টা নিয়োগ হয়ে যায় এবং পরিষ্কারভাবে কেউ জানে না, সেইটা আমাদের সবার মধ্যে একটা ধোঁয়াশা ক্রিয়েট করেছে। এবং আমরা মূলত সেটা একটা প্রপার অ্যান্সার চাই, এবং যদি হচ্ছে এখানে তাদের পক্ষ থেকে প্রপার অ্যান্সার না থাকে, তাহলে এখানে জনগণ এখানে যে কথাটা বলছে যে মোস্তফা সরোয়ার ফারুকীকে তারা এখানে চাচ্ছে না, আমাদেরও একদম একই পজিশন যে আমরা এই ধরনের উপদেষ্টা চাই না যারকে আপনি ডিফেন্ডও করতে পারবেন না। ছাত্র প্রতিনিধি নিয়ে, মানে ছাত্র প্রতিনিধি যারা আছেন সরকারে উপদেষ্টা হিসেবে, তাদের নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? মানে আমি একটা নিউজে দেখছিলাম যে আপনি কোনো জায়গায় আপত্তি জানিয়েছেন যে তারাও তাদের কাজবাজে আপনারা সন্তুষ্ট নন, বিষয়গুলো কি আসলে ওরকম পর্যায়ে গেছে? এখন ছাত্র প্রতিনিধি যারা এখানে নিয়োগ হয়েছেন ধরেন, তারা কিন্তু বুঝতে হবে যে তাদের আসলে এক্সপার্টাইজ কি এতদিন ছিল। তারা বেসিক্যালি সবাই ছাত্র, আমরা যেভাবে ক্লাস করতাম, আমাদের যে ধরনের জীবন যেমন ছিল সবারই কিন্তু এমনই ছিল। এখন পরবর্তীকালে তারা একটা অভ্যুত্থানের অংশ হিসেবে, একটা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে তারা এই সরকারের মধ্যে গিয়েছেন। এখন এখানে আসিফ ভাই, নাহিদ ভাই, তারা ওই মন্ত্রণালয়গুলোতে যতটুকু ভ্যালু অ্যাড করার সেটা তারা করছেন। তবে তাদের একটা বড় দায়িত্ব কিন্তু শুধুমাত্র মন্ত্রণালয় সামলানো না, মূলত অভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করা। এবং আপনি যদি আসিফ ভাই, নাহিদ ভাইয়ের কথাগুলো দেখেন, তারা কিন্তু তাদের কথার মধ্য দিয়ে, তাদের আচরণের মধ্য দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কিন্তু এটাই প্রকাশ করার চেষ্টা করেন যে তারা আসলে অভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে। এবং সেইটা আমরা যেটা চাই যে আরও বেশি তারা হচ্ছে এই সরকারের মধ্যে যাতে জনগণের আকাঙ্ক্ষার একটা রিপ্রেজেন্টেশন থাকে, হ্যাঁ, প্রো পিপল কাজটা যাতে তারা পুশ করে, এটা আমাদের পক্ষ থেকে সবসময় একটা কথা থাকবে। এখানে খুব বেশি কথা বলার জায়গা নেই, তবে কিছু বিষয় যেমন হচ্ছে আমাদের
শুধুমাত্র তো গার্মেন্টস শিল্পর ক্ষেত্রে যদি বলি, এত বেশি হচ্ছে বিক্ষুব্ধ হয়ে আছে এই এরিয়াগুলো বর্তমানে। গাজীপুরে রিসেন্ট সময়ে কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে দীর্ঘ সময়ে যানজটের কারণে এখানে মুভ করা যাচ্ছে না। তো দিনের পর দিন যে এখানে একটা শ্রমিক বিক্ষোভ, এবং এটাকে সরকারের কিন্তু আরো বেশি দেখা উচিত যে কি ফর্মে আসলে, আমি বলবো না দমন করা, কিন্তু একই সাথে শ্রমিকের পক্ষে এখানে দাঁড়াতে হবে, কারণ এই শ্রমিক কিন্তু আন্দোলনে ছিল। আবার এখানে যারা হচ্ছে মালিকরা আছে তাদের মধ্য থেকেও তো অনেক ধরনের দাবি দেওয়া আছে, তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে যাচ্ছে না। কিভাবে এই দুইটা পক্ষকে মিলিয়ে শ্রমিক নেতাদেরকে সাথে নিয়ে এখানে একটা কি বলা যায় সিনক্রোনাইজেশন ক্রিয়েট করা যায়, এটা তৈরি করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই মধ্যস্থতা আসলে সরকারের আরো বেশি করতে হবে, সরকারের আরো বেশি কি বলা যায়, শব্দটা মাথায় আসছে না, মানে সহনশীল হতে হবে, সহনশীলতার সঙ্গে হ্যাঁ মানে একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে। এবং আমার অনেক জায়গায় মনে হচ্ছে যে সরকার ওই ধরনের মধ্যস্থতাটা করতে ব্যর্থ হচ্ছে বেশিরভাগ সময়। তো এইটা যত বেশি তারা আসলে ভালোভাবে করতে পারবে, তত বেশি এখানে শ্রমিক যে বিক্ষোভগুলো সেটাকে তারা অ্যাপিস করে আনার সুযোগটা তৈরি হবে আর কি। আশরাফ কাছে আপনার কি মনে হয় যে ওমামা যে কথাগুলো বলছেন, মানে সমন্বয়কদের সঙ্গে সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি না হোক, একটা বোঝাপড়া ঘাটতি সম্ভবত তৈরি হয়েছে, একটি তারা যেটি দাবি করছে যে তাদের সঙ্গে পরামর্শ করা মানে কি, মানে ওমামা যদিও এই কথাটা ক্লিয়ার বলতে পারছে না জনগণের সাথে সরকারের ব্রিজটা কি হবে। আবার উনি বলছেন যে না সব কিছু মানে সমন্বয়কদের সাথে কথা বলতে এমন কোনো কথা নয়, বাট ওমামা এটি বলছেন যে অন্তত জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদের মধ্যে মানে জনগণকে আস্থা নিতে হবে। এটি আসলে কিভাবে ব্রিজটা নির্মাণ করা যায়? উমামার কনসার্ন কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসটা কি করে হচ্ছে, সিদ্ধান্তটি কে নিচ্ছেন। ধরেন গত 3 জন উপদেষ্টা নিয়োগের সময় মাহফুজকে নিয়ে ওই ঝামেলাটা হয়নি, কারণ এটা তার একটা হয়তো নতুন বিন্যাস হয়েছে, কিন্তু বাকি 2 জনকে কারা চয়েস করলেন, এই যে শিল্পপতি বশির এবং মোস্তফা সরোয়ার ফারুকী। উমামারা পরিষ্কার এই 2 জনের কথাই বলেছেন। এমনকি আপনি জানেন যখন তারা ওথ নিচ্ছিলেন, বঙ্গভবনের বাইরেও আরেকটি রাজনৈতিক শক্তি তারা আন্দোলন করছিলেন এই 2 জনের ব্যাপারে। এখন পরিষ্কার যে কনসার্নটা সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং কার হাতে, এবং সেই ডিসিশন মেকিং প্রক্রিয়াতে স্টেক হোল্ডাররা যুক্ত কিনা। যদি বৈষম্য বিরোধী নিজেকে একটা স্টেক হোল্ডার মনে করে জেনুইনলি, তাহলে তাদের সাথে আলোচনা ছাড়া এরকম এক্সপ্যানশন কেন হচ্ছে, অথবা রদবদল কেন হচ্ছে, অথবা তারা কোনো উপদেষ্টার কার্যক্রমের পারফরমেন্সও জানতে চাচ্ছেন যে উনি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এবং রদবদলের একটি কথাও তাদের কাছে আমরা শুনেছি, এবং বলেছেন যে যেমন আমরা সার্জিসকে বলতে শুনেছি যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কেন কাউকে নেওয়া হচ্ছে না, কেন চট্টগ্রাম ভিত্তিক হয়ে গেছে উপদেষ্টা পরিষদ। এইগুলো তারা যেগুলো বলছে এগুলো কিন্তু মাঠে ঘাটে জনগণের ভেতরে ব্যাপকভাবে আলোচিত। এবং আপনি যদি সরকারটিকে বিশ্লেষণ করতে যান, তার কাজের আগে আমি কিন্তু 5ই অগাস্টের পর থেকে বলেছি এবং 8 অগাস্টে বলেছি যে এই উপদেষ্টাদেরকে কারা সিলেক্ট করলেন। তো আমার পরিচিত একজন উপদেষ্টা বলেছেন স্টুডেন্টরা সিলেক্ট করেছেন, এরকম একটা ধারণা ছিল। তো স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি তারা এদের কাউকে হয়তো চিনেনও না, নাম জানতেন কিনা তাও আমি শিওর না। তাহলে এদেরকে কারা সিলেক্ট করলেন? এটাকে চিফ অ্যাডভাইজার করলেন নাকি অন্য অনেক অংশীজনের বক্তব্য রয়েছে? শুরু থেকেই কিন্তু উপদেষ্টা পরিষদের সিলেকশন ইজ এ কোশ্চেন। দেখুন এই কোশ্চেনটা অতটা বাতাস পেত না যদি উপদেষ্টা পরিষদ সেই রকম সক্ষমতার পরিচয় দিত, ততটা আন্দোলনের। দেখুন এই উপদেষ্টাদের নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই, এই উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হবেন। সেই পক্ষপাত হচ্ছে আন্দোলনের পক্ষ, গণ অভ্যুত্থানের পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা এরা মিলে উপদেষ্টা পরিষদটি গঠন করেছেন। অতএব তার পক্ষপাত অথবা তার হেলে থাকার কথা এখানে। এখন উনি কি আসলে অভ্যুত্থানের গল্প করছেন? উনি কি অভ্যুত্থানের পক্ষ হয়ে কাজ করছেন, নাকি আমরা অভ্যুত্থানের পক্ষ হিসেবে ওই 3 জনকেই শেষ পর্যন্ত খুঁজে পাচ্ছি যারা ছাত্র প্রতিনিধি? ব্যাপারটি কিন্তু তাই হয়ে গেছে। বাকিদেরকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় চালাতে। এখন মন্ত্রণালয় চালানোর জন্য কিন্তু আমরা উপদেষ্টা খুঁজে বেড়াইনি, অবশ্যই সেটি তার প্রশাসনিক কাজ, কিন্তু স্পিরিটটি তাহলে কি করে ধারণ করবে এবং স্পিরিটটি কি করে আরও বেগবান হবে? কেননা আওয়ামী ন্যারেটিভের বাইরে আপনি যে অভ্যুত্থানের ন্যারেটিভটি তৈরি করবেন সেটি কারা তৈরি করছে? এবং না হলে কিন্তু 5ই অগাস্ট একটি ইভেন্ট, শেখ হাসিনা পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকার 3 দিন পরে দায়িত্ব নিয়েছেন। এটি ইভেন্ট হয়ে থাকলে তো এর কোনো পৌরাণিক বা এর কোনো কাহিনী নাই, এটি কোনো রূপকথা না। এটি 100 বছর পরে মানুষ 10 বছর পরেই হয়তো খুঁজে পাবে না, 100 বছর তো দূরের কথা। কিন্তু আমরা তো চাই এটি 100 বছরের গল্প হোক,
এটি আগামী যে কোনো রাজনৈতিক শক্তির কাছে গুরুত্বপূর্ণ হোক। আপনি খেয়াল করেছেন যে আজকে তারেক রহমান বলেছেন যে এই জুলাই শহীদদের নামে উনি বিশেষ স্থানগুলোর নামকরণ করতে চান, সেটা স্থাপনা হোক, সেটা অবকাঠামো হোক। তার মানে হচ্ছে যে বড় একটি রাজনৈতিক শক্তিও কিন্তু এই অভ্যুত্থানের চেতনার সঙ্গী হতে চাচ্ছে। এখন আমরা এখন পর্যন্ত 100 দিন পরে কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু বৈষম্য বিরোধী না, শুধু নাগরিক কমিটি না, সবগুলো রাজনৈতিক শক্তি কিন্তু এদের প্রতি সহানুভূতিশীল, একাত্ম হতে চাচ্ছে, একসাথে কাজ করতে চাচ্ছে। তাহলে সংকটটি কোথায়? সংকটটি হচ্ছে আমরা সরকারটিকে একটি ট্র্যাডিশনাল সরকারের মতো ব্যবহার করতে দেখছি, যেরকম করে আগের তত্ত্বাবধায়ক সরকার ছিল। দেখুন, আগের তত্ত্বাবধায়ক সরকার একটা গুরু দায়িত্ব ছিল, তিনি কত নিরপেক্ষ এটি প্রমাণ করা, কেননা বাইরে একটি পতিত শক্তি আর একটি আন্দোলনের শক্তি থাকতো। এবার তো তাকে নিরপেক্ষতা প্রমাণ করার কোনো কাজ নাই। কাজেই সরকারের প্রধানের তার মন্ত্রণালয়ের যে ব্যক্তিবর্গ, উপদেষ্টা পরিষদকে পরিষ্কার বলতে হবে যে আমরা, যেটি উনি মুখে বলেন, ভাষণে বলেন, কিন্তু পরবর্তী কার্যক্রমে আমরা অতটা দেখি না, যে আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা অভ্যুত্থানের সরকার, আমরা অভ্যুত্থানের চেতনাকে প্রতিদিন সকাল থেকে ধারণ করতে চাই। অবশ্যই সরকার চালাতে চাই, মন্ত্রণালয় চালাতে চাই, প্রশাসনিক কাজগুলো করতে চাই। এখন আপনি দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন গত 100 দিনে সরকারটি অভ্যুত্থানের চেতনায় যথার্থ দায়িত্ব পালন করেছে কিনা, আমি বলবো না। কেননা তাতে কি হতো যে নিহতদেরকে আপনি যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় সম্মান দিতেন এবং কিছুটা সম্মাননা দিতেন, তাই তো হতো। সেটিতে তারা অনেক দেরি করেছেন। তারা 90 দিন লাগিয়েছেন আহতদের কাছে রিচ আউট করতে, এবং কোনো আহত ব্যক্তি কিন্তু তার নিজের ঘাটের পয়সা খরচ করে চিকিৎসা করেছেন। কেউ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে দেরি হওয়ার কারণে। আমরা বিশেষায়িত হাসপাতাল, কালকেই আমি প্রথম প্রফেসর ইউনূসের মুখ থেকে শুনলাম যে 11টি বিশেষায়িত হাসপাতাল নাকি রয়েছে। আমি গত 100 দিন বাংলাদেশের সব গণমাধ্যমে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি, কোথাও এই সংখ্যাটি আমাকে কেউ বলেনি, যেটি কোভিডের সময় আমরা অন্তত 5-6টি হাসপাতালকে বলতে পেরেছিলাম। তাহলে এই যে বিদেশে পাঠানোর ব্যাপারটি, এটি কি আপনার 100 দিন পরে করতে হয়? এটি কেন দ্বিতীয় দিনে হয় না, কেন চতুর্থ পঞ্চম দিনে হয় না? কাজেই আমার মনে হয়েছে যে সরকার মুখে চেতনার কথা বলছে, অথবা সরকার প্রধান বেশি মুখে বলছেন, বাকিদের কাছ থেকে আমরা অতটা শুনতে পাচ্ছি না, কিন্তু তার কাজে কিন্তু আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। তিনি সরকার মনে হয় দৈনন্দিন আরও অনেক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, অভ্যুত্থান থেকে একটু অ্যালুফ হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর প্রেশার শুরু হয়েছে, নির্বাচন দিতে হবে, এবং নির্বাচন কি করে হবে, নানানমুখী দাবি দাওয়া, তার মধ্যে প্রতিবেশী দেশের বিভিন্ন ষড়যন্ত্র, সব মিলিয়ে অভ্যুত্থানটা হয়তো ব্যাকসিটে চলে গেছে। আমি আসছি আপনার নিশ্চয় আলোচনা ফিরবো। মামা, আপনার কাছে প্রশ্ন থাকবে, যদি সাংবাদিক আশরাফ কায়সার এর আগে বলছিলেন যে কেবলমাত্র বলেন যে অবশ্যই ছাত্র সমন্বয়কদের প্রতি বা ছাত্রদের প্রতি পুরো দেশবাসীর সমর্থন রয়েছে, ভালোবাসা স্নেহ রয়েছে, এটা আমিও মনে করি, কিন্তু কোনো ক্ষেত্রে, এর আগে তিনি যেটা বলছিলেন, কোনো ক্ষেত্রে কারো বাড়াবাড়িতে হয়তো ভালো চোখে নিচ্ছে না সাধারণ মানুষ। সেটি আপনি কি মনে করেন? এই প্রশ্নের উত্তর আমি নেব একটা ছোট্ট বিরতি পরে। দর্শক ফিরছি খুব শিগগির। দর্শক, আবার আমন্ত্রণ। 21-এর রাতে সরকার এবং সমন্বয়কদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি নাকি এক ধরনের দূরত্ব, যা হোক কোনো একটি সমস্যা বা সংঘাত ছোটোখাটো হলেও চলছে, আমরা বুঝতে পারছি গত কয়েকদিনের নানান ধরনের সিমটমে। সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, এবং রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে কোনো ক্ষেত্রে ছাত্ররা কি আসলে বাড়াবাড়ি করছে, যেটি ইঙ্গিত দিয়েছেন আর সাংবাদিক আশরাফ কায়সার, এবং দেশবাসীর অনেকে হয়তো সেটি সমর্থন করছে না, বিষয়টি কি আপনি সেভাবে দেখেন? আচ্ছা, প্রথমে আমি একটু আশরাফ কায়সারের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা ভাই বলছিলেন যে সরকার আহতদের নিহতদের নিয়ে সেই অর্থে কোনো কাজ করেনি, শুধু মুখে কথা বলেছে। আমি আসলে ভিন্ন জিনিসটা একটু অন্যভাবে রিড করেছি। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মেডিকেল টিম আছে, আবার আমি পার্সোনালি অভ্যুত্থানের পরপরই এই আহতদের নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন দেখলাম আসলে কাজটা সরকারের বরং সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সরকার কাজ করছে, হয়তো একটা স্পেশালাইজড হসপিটাল সে দিয়েছে, হয়তো সে চেষ্টা করছে মানুষকে বিদেশ পাঠানোর,
কিন্তু সরকারের মধ্যে একটা প্রপার পরিকল্পনার অভাব ছিল প্রথমত। চেষ্টাটা ছিল না তা আমি বলবো না, অনেক সময় অনেক ব্যক্তিগতভাবে অনেক প্রাইভেট গ্রুপ তারা কিন্তু চেষ্টা করেছে মানুষকে যে কোনোভাবে ব্যবস্থা করে বিদেশ পাঠানোর। যেমন সাজিদা ফাউন্ডেশনের কথা স্পেসিফিক্যালি বলা যায়, যারা কিন্তু প্রচুর টাকা পয়সা দিয়েছে মানুষকে বিদেশ পাঠানোর পিছনে। তারপর আমি পার্সোনালি অনেক মানুষকে দেখেছি যে তারা বিদেশ থেকে ফান্ডিং দিয়েছে যাতে শুধুমাত্র এখানে চিকিৎসা হয় বা একটু ভালো খাইতে পায় ওরা, এতটুকুই। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা দরকার ছিল যে সবাইকে একসাথে নিয়ে একটা প্ল্যান করে এখানে দ্রুততম সময়ের মধ্যে একটা লিস্ট করে কাজটা সেরে ফেলা, সেটা সরকার হয়তো প্ল্যানটা করতে পারেনি, কিন্তু কাজটা কিন্তু হয়েছে অনেক জায়গায়। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে সরকার জিনিসটা প্রচার করতে পারা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজ করছেন, সেই কাজটা আপনি প্রপারলি প্রচার করতে পারেন, সেটি বলা হয়নি। এবং সরকার দেখা যাচ্ছে যে অমুক হাসপাতালে হয়তো ট্রিটমেন্ট দিচ্ছে, পঙ্গু হাসপাতালে আপনি এই সমস্যা হলে পঙ্গু হাসপাতালে যাবেন, এই সমস্যা হলে আপনি চক্ষু বিজ্ঞানে যাবেন, এই সমস্যা হলে আপনি যেমন গুলি কিন্তু কিছু স্পেসিফিক টাইপ আছে যে টাইপগুলো ফলো করে হচ্ছে একদম আপনি যতগুলো এখানে আহতরা আছেন তাদের সবারই কিন্তু কিছু স্পেসিফিক 4-5টা টাইপের মধ্যেই পড়ে। তো সরকার যদি এখানে স্পেশাল করে দিত, বলে দিত যে আচ্ছা ঠিক আছে এই সমস্যা হলে আপনি চক্ষু বিজ্ঞানে যাবেন, এই সমস্যা হলে আপনি পঙ্গুতে যাবেন, এই সমস্যা হলে আপনি ধরেন ঢাকা মেডিকেলে যাবেন, এরকম স্পেশালাইজড হসপিটাল যদি তারা করে দিত তাহলে সারা বাংলাদেশ থেকে মানুষ আসলে তাদের একটা স্পেশাল ইউনিট থাকতো, সেই ইউনিটের আন্ডারেই শুধুমাত্র চিকিৎসাটা হতো। সেটা হয়েছেও, অনেক জায়গায় হয়েছেও, কিন্তু সরকারের পক্ষ থেকে যেহেতু প্রপার প্রচার ছিল না, সরকারের কাছ থেকে জনগণের মধ্যে যে মেসেজটা পৌঁছানো দরকার ছিল সেটা যেহেতু প্রপারলি পৌঁছায় নাই, মানুষ যেটা করেছে তারা সমন্বয়কের মাধ্যমে এই সেবাটা নেওয়ার চেষ্টা করেছে, তাদের পরিচিত যারা হয়তো ডাক্তার তাদের মাধ্যমে হয়তো সেবাটা নেওয়ার চেষ্টা করেছে, সে কারণে এই হ্যাপহেজার্ড সিচুয়েশনটা তৈরি হয়েছে। তাই সরকারের অনেক বেশি আসলে ফোকাস দেওয়া উচিত তাদের কমিউনিকেশনের প্রতি। আমি শুরুতেই কিন্তু বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি প্রশংসা করেছি, উনি যেহেতু উনি গতকালকে একটা ভাষণ দিয়েছেন, ব্রিফিং করেছেন, তাদের এত 3 মাসের কর্মকাণ্ডের তারা একটা ব্রিফিং করেছেন, এটা খুবই দরকার এবং আরও বেশি দ্রুত, মানে আরও ঘন ঘন দরকার। কারণ আপনি যদি 2-1.5 মাস পর হচ্ছে ব্রিফিং করতে থাকেন তাহলে মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ বাড়বে, এবং শুধুমাত্র একজন মানুষের উপরেই শুধুমাত্র দায়িত্ব দেওয়াটা ঠিক না। প্রত্যেক উপদেষ্টা যদি সময় ধরে যে 15 দিন পর তারা তাদের কাজের ব্রিফিং দিবেন বা 1 মাস পর তারা তাদের কাজের ব্রিফিং দিবেন, তাহলে জনগণের সাথে একটা স্বচ্ছতার সম্পর্ক তৈরি হয়। এবং মাঝখান দিয়ে এখানে যে একটা গুজব তৈরি হওয়ার একটা হিউজ সম্ভাবনা, ফেসবুক তো এখন গুজবের বাজার, তো ওই বাজারের মানুষ চায় না এগুলো বিশ্বাস করতে, কিন্তু বিপরীত মতটাও তো থাকতে হবে, বিপরীত গুজবগুলোকে ডিবাঙ্ক করার একটা সেলও তো থাকতে হবে। সরকার কিন্তু ডিবাঙ্ক করার একটা সেল তৈরি করেছে, কিন্তু মানুষ কি জানে? মানুষ কিন্তু প্রপারলি জানে না। ওই ডিবাঙ্ক করার সেল কিন্তু তারা যথেষ্ট কাজ করছে, কিন্তু ওই যে প্রচারটা প্রপারলি না থাকার কারণে এই সেলগুলা সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, তার ভয়েসটা কিন্তু একদম রুট পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটা একটা বড় ধরনের সংকট ক্রিয়েট করেছে। শুধু একটু উমামার সাথে যুক্ত করি, যুদ্ধে যেরকম আপনার একটা কমান্ড সেন্টার থাকে, যেমন যুদ্ধে বলা হয় যে ইনফরমেশন ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং। আপনি যদি যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্রের যে রোল, সেরকম ইনফরমেশনেরও কিন্তু রোল রয়েছে। সেটি আপনি হতে পারেন প্রপার ইনফরমেশন, হতে পারে অতিরঞ্জিত ইনফরমেশন। আপনি জানেন যে 71-এ আমাদের চরমপত্র কি করে মানুষকে উজ্জীবিত করেছিল। উমামা যেটি বলছে এটি কিন্তু আমি বিশ্বাস করি, সরকার হয়তো করেছে, কিন্তু আপনি মানে মানুষ কেন জানে না, তার মানে আপনি বলেননি, এটা তো কোনো সিক্রেট হতে পারে না। আপনি আহতদেরকে চিকিৎসা করিয়েছেন, অথবা আমরা যেভাবে চেয়েছিলাম যে আপনি 15টা হাসপাতালকে ডেজিগনেটেড করে দেন, এই প্রবলেম হলে এই হাসপাতালে যাবে, সেটি হয়তো হয়নি। আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা এখন একজনকে শুনছি, যেমন আজকে একটা টিভিতে দেখলাম এয়ারপোর্টে চলে গেছে, কে থাইল্যান্ডে যাচ্ছে। রিপোর্টিংটা ঠিক এরকম হওয়া দরকার না। এটা ঠিক এই অ্যাম্বুলেন্স যাচ্ছে, এয়ারপোর্টে গেলাম, আমি এখন 6 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। আমাদের মিডিয়ারও সমস্যা রয়েছে। একজন লোক চিকিৎসায় থাইল্যান্ডে যাচ্ছে, এরকম নিশ্চয়ই আরও 20 জন যাবে বা 50 জন যাবে অথবা গেছে, সেটি আমরা সংখ্যায় দেখতে চাই। আমি যেটি বলছিলাম, যুদ্ধে যেরকম কমান্ড সেন্টার থাকে, যে আপনার ইনফরমেশনের জন্য আপনি এক জায়গায় সেন্ট্রাল ডিপোজিটরি থাকে, ওরকম একটা সেন্ট্রাল ডিপোজিটরি ক্রিয়েট করা দরকার। সরকারের একটা তথ্য ভাণ্ডার থাকা দরকার, সেখানে প্রতিদিনের আপডেট হওয়া দরকার। যে আমরা এই যে এতজন সচিবালয়ে রদবদল করেছি, গতকালকে ছিল 1100, আজকে 1200, তাহলে আমরা দেখতে পেতাম যে কোথাও কোথাও গ্রাফ উপরের দিকে উঠছে। মানুষকে আপনি জানেন যে আমরা যখন কমিউনিকেশন করি, এখন আমরা ইনফোগ্রাফিকের কথা বলি, যে ইনফোগ্রাফিক দিয়ে মানুষ অনেক বেশি দ্রুত কোনো ঘটনার সাথে যুক্ত হতে পারে। এইটা যদি ইনফোগ্রাফিকের সাবজেক্ট না হয়, তাহলে কোনটা ইনফোগ্রাফিকের সাবজেক্ট? আরও একটা জিনিস হচ্ছে, আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার ক্ষেত্রে ভারতকে সঙ্গে নিয়ে
আর ভারতে আপনি দেখতে পাচ্ছেন কোনো কোনো টিভি চ্যানেলে একজন লোক স্থির থাকতে পারছেন না, উনি হয় নাচেন অথবা গান অথবা ডিগবাজি দেন, কিছু একটা করেন, মানে উত্তেজনার মাত্রাটি এরকম। এখন এর জায়গায় আপনি যদি ইনফরমেশন ডিপোজিটরি না থাকে, প্রতিদিন ন্যারেটিভ না থাকে, আপনার কি সমস্যা? প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনি যদি আপনার আধা ঘন্টার জন্য ইনফরমেশন শেয়ার করেন যে গতকালকে আমরা এটা বলেছিলাম, আজকে আমরা এটা বলেছি, নিয়মিত সাংবাদিক সম্মেলন। এখন যেটা হয়, কোনো বিদেশি রাষ্ট্রদূত এলো, মিটিং হলো, সেটার ব্রিফিং হয়, কিন্তু আমরা সরকারের একটা ব্রিফিং দেখতে চাই, এবং সেখানে কিন্তু নিহতদেরকে সম্মানী দেওয়া, আহতদেরকে চিকিৎসা করানো, সরকারের সাথে বৈষম্য বিরোধী দূরত্ব তৈরি হয়েছে কিনা এ নিয়ে বলা, তখন কিন্তু দেখবেন যে আপনি মাঠে অনেক প্রপার চ্যানেল থাকবে, মাঠে অনেক বিলিভার তৈরি হবে, তারা বলবে যে না, আমরা তো বিশ্বাস করি সরকার যা বলছে এটি সঠিক। আর এটি আরও জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, কেননা আজকে এই অনুষ্ঠানে ঢোকার আগে এবং ঢোকার পরে, বাইরে যাওয়ার পরে আমরা তিনজনে কিন্তু ফ্লাডেড হয়ে যাব মোটামুটি 99% গুজব দ্বারা। গতকালকে গুজব ছিল ফারুকী বরখাস্ত হয়েছে কিংবা পদত্যাগ করেছে। এই যে চলতে থাকে, আপনি চিন্তা করতে পারবেন না কত কর্মঘণ্টা আমাদের নষ্ট হয় গুজবের পেছনে। এবং আপনি একটি শক্তি আছে, তারা ট্রেনে ঢিল মারা থেকে শুরু করে ফারুকীর পদত্যাগ বা বরখাস্তের গুজবটিকে নিয়ে তারা আবার তাদের ফ্যাক্টরিতে আরেকটা জিনিস তৈরি করছেন। কাজে এই জায়গাটিতে আমার মনে হচ্ছে যে সবচেয়ে জরুরি হচ্ছে ইনফরমেশন ডিসপ্যাচ করা এবং ইনফরমেশনে মানুষকে বিলিভার বানানো। এই জায়গাটিতে আমার মনে হয় 100 দিন পরে সরকারকে আমি অত্যন্ত দুর্বল দেখছি। তারা হয়তো অনেক সময় ভেবে থাকেন তারা ভালো কাজ করছেন, তারা ক্লাসের ভালো ছেলে ছিলেন, আমরা ভালো কাজ করছি, কিন্তু এটি যেন এমনকি আপনার যদি ক্লোজেস্ট স্টেক হোল্ডার বৈষম্য বিরোধীরা আপনাকে ভুল বোঝে, তাহলে আপনি কার কাছে ভালো হচ্ছেন? তার মানে তার স্টেক হোল্ডারদেরকেও কনভিন্স করতে হবে এবং বাই ইন করতে হবে, আর ব্যাপক জনগোষ্ঠীকে বোঝাতে হবে যে তাদের কর্মতৎপরতাটি কী। আমার যে প্রশ্নটা ছিল আশরাফ কায়েসের কথা প্রসঙ্গে, যে আপনাদের কি কোথাও কোনো ভুল রয়েছে অথবা কেউ কি কোনো বাড়াবাড়ি করছে কোনো বিষয়ে, আমি যদি একটু যোগ করি, মাঠে কিন্তু আমরা অনেক অভিযোগ পাই যে কোথাও নিজেদেরকে সমন্বয়ক বলছেন, বৈষম্য বিরোধীর নামে চাঁদা দেওয়ার চেষ্টা করছেন, এমনকি কোথাও অন্যায় আবদার করছেন, এগুলো কিন্তু হচ্ছে মাঠে। ওই দিন ঘটনাটা আসলে কি ঘটেছিল, যে এখানে এক দল তারা বৈষম্যবিরোধী ছাত্র জনতা ব্যানার নিয়ে রাজু ভাস্করের দাঁড়ায়, সেখান থেকে মিছিল করে তারা জাতীয় পার্টির অফিসের দিকে যায়। এখানে জাতীয় পার্টির অফিসে তাদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং জাতীয় পার্টির অফিসে তাদের একটা গ্রুপ ওখানে আগুন লাগিয়ে দেয়, এবং সেটার ভিত্তিতে মোটামুটি একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, এবং আমরা সবাই কিন্তু একটা মানে ভীত সন্ত্রস্ত দেশে এগুলো কি হচ্ছে। এবং এর পরবর্তী সময়ে হাসান ভাই যখন ওই স্ট্যাটাসটা দিলেন যে এখানে জাতীয় পার্টির অভিমুখে মিছিল হবে, তখন কিন্তু ভাই স্ট্যাটাসটা দিয়েছিলেন মূলত যেহেতু জাতীয় পার্টি তারা গত 15 বছর আসলে সরকারের সাথে কিভাবে লিয়াজু করে চলেছে, তারা কি করেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। এটাকে আলাদা করে ডিফেন্ড করা, এটা নিয়ে আলাদা করে কথা বলা, শব্দ খরচ করা আসলে কিছু নাই। সো সেই জায়গাটাতে যখন জাতীয় পার্টি আবার গিয়ে মানুষের উপর হামলা করেছে, এই জিনিসটার থেকে হাসনাত ভাই তখন এই প্রোগ্রামটার ডাক দেন এবং অনেক ছাত্র জড়ো হয়ে পরবর্তীতে তারা জাতীয় পার্টির দিকে যায়, অফিসের দিকে যায়। এটা এবং এই যাওয়াটার মধ্যে কোনো ধরনের হামলা ভাঙচুর এগুলো কিছুই হয়নি, এবং ঘটনাটা ছিল প্রায় রাত 9টার দিকে। ততক্ষণে আর আগুন লাগার ঘটনাটা ছিল কিন্তু সন্ধ্যা 7টার দিকে। তো সেই কোনো কিছুর সাথে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই অর্থ কোনো সম্পর্ক ছিল না। এবং পরবর্তীকালে যখন আমাকে পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার কনসেন্ট আছে বা আপনার থেকে কোনো নেওয়া হয়েছে কিনা, তখন আমি বলেছি এটা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না। কিন্তু পত্রিকা আমি কোট করে বলি যেখানে বিবিসি বাংলা তারা আমার কথাটিকে এইভাবে কোট করে যে ব্যক্তির দায় সংগঠন নিবে না। এখন আমি পরবর্তীতে বিবিসি বাংলাকে বলি যে আমি আপনাকে কখনোই বলি নাই যে ব্যক্তির দায় সংগঠন নিবেন না। ব্যক্তি যদি সংগঠনের ছাত্রলীগ যেটা করতো, ব্যক্তিকে সংগঠন এন্ডোর্স করতো, ওই সন্ত্রাসীকে তো সংগঠনই পালে। সমালোচনা করতাম এবং এখনো করি। পুলিশের কেউ হলে এখন সংগঠন একটা ব্যক্তিকে সম্পূর্ণ কনসেন্ট দিয়ে যদি মিডিয়াতে গিয়ে বলে যে আমি ওকে সায় দিয়ে নাই, আমি ওর বিচার করব, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা বলেছি যে ভাইয়ের সাথে তো আসলে আমাদের আলাপ হয় নাই এই বিষয়টা নিয়ে।
এখন যেহেতু যদি আমাদের আলাপ হতো তাহলে অবশ্যই এখানে আমার দায়টা নিতে হতো, যদি আলাপ না হয় তাহলে তো আসলে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার মানে এই ব্যানারটার আসলে দায় নেওয়ার কিছু নাই। আমি ওই কথাটা তাদেরকে বলেছিলাম, কিন্তু যখন এটাকে একটা ছাত্রলীগ স্টাইলে হচ্ছে ব্যক্তির দায় সংগঠন নিবেন এরকম একটা ফ্রেমিং করা হয়, তখন এটা আমার জন্য অনেক বেশি ডিসহার্টনিং ছিল, আমাদের সবার জন্য ডিসহার্টনিং ছিল, কারণ এখান থেকে একটা ডিভাইডেশন বা একটা দূরত্ব প্রকাশ পায় যে আমি আরেকজনকে অ্যাটাক করে কথা বলছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। এবং আমি পরবর্তী বিবিসি বাংলাকে একটা সিরিয়াস আপত্তি জানাই যে আপনি আমার কথাকে এভাবে কোট করতে পারেন না, এবং তারা কথাটা সরিয়ে নেয়। তারা কিন্তু পরবর্তীকালে তাদের নিউজের আমার লাইনটা চেঞ্জ করেছিল এই আমার কথার প্রেক্ষিতে। তো হোয়াট এভার ইট ইজ, এগুলো আর আলাপে না যায়, কিন্তু এই যে পুরো ঘটনাটা, এটা ফ্রেমিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কথা বলেন যে গুজবের আলাপটা হলো, এটা কিভাবে আসলে ফ্রেমড হইলো আমাদের মিডিয়াতে এবং আমাদের ফেসবুকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দিন শেষে এই পুরো জিনিসটা ফ্রেমিং ছিল যে সমন্বয় একটা ডাক দিয়ে নিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, এবং এটাকে ডিবাং করার মতো আসলে ওই মুহূর্তে কোনো পরিস্থিতি আমাদের ছিল না। সেটা হয়েছে কোন জায়গা থেকে, যে বাংলাদেশে আওয়ামী লীগ গত 15 বছরে তাদের এত ধরনের টুল সেট করেছে, ফেসবুক থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এমন এমন ন্যারেটিভ তারা সেট করেছে, আমি তো এক্সপেক্ট করতে পারিনি যে 3 মাসের মধ্যে সবকিছু আসলে ভেঙে যাবে। আমাদের পক্ষ থেকে হয়তো আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, আমি সেটার একটা আজকে এসে কথাটা বলতে পারছি, কিন্তু আমার তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এত বড় হ্যান্ডেলও নাই, এত বড় কি বলা যায় সমর্থক গোষ্ঠীও হয়তো নাই যে আমি একটা কথা বললে এটা লাখ লাখ মানুষ হচ্ছে ছড়িয়ে দিবে। ধরেন ওই দিনের পরে ঠান্ডা মাথায় আপনারা যদি আজকে আপনি যেভাবে বলছেন এইভাবে কি কখনো চেষ্টা করেছেন পুরো জিনিসটাকে ক্লারিফাই করতে? না, এটা সংবাদ সম্মেলন করে বা ওই ফর্মে আর আলাপ আমাদের পক্ষ থেকে করা হয়নি। ধারণা হয়েছে, আমি আপনাকে পারসেপশন বলি, যে আপনারা ডাক দিয়ে, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর ছিল আমরা সবাই জানি, এবং তাদের এক ধরনের তাদের প্রতি মানুষের ঘৃণা আছে এটিও আমরা জানি, কিন্তু আচরণটিকে মনে হয়েছে যে আরো একটি ফ্যাসিস্ট আচরণ হলো কিনা। না, এটা এই আলাপটা ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের সেল আমাদের মধ্য থেকে তৈরি করার, যারা স্পেসিফিক্যালি ইনফরমেশনগুলো নিয়ে কাজ করবে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা তো আসলে দিন শেষে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম, এবং আপনি শেষে একটা কথা বলেছেন যে বিভিন্ন এলাকায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে দেখা যাচ্ছে সে অমুক সব উপরের পজিশনে সব রদবদল সে করে ফেলেছে, আমি কিছুই জানি না, এরকম সিচুয়েশনে কিন্তু হয় একদম এলাকা পর্যায়ে গেলে। তো আমরা চেষ্টা করেছি যে অন্তত সেটা একটা ডেকোনামের মধ্যে আনার। আমাদের যে জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো দেওয়া হচ্ছে এই জায়গা থেকে দেওয়া হচ্ছে যে কোন মানুষটা আসলে ডিসি অফিসে যাবে, কোন মানুষটা ইউএনও অফিসে যাবে, গিয়ে যদি সে দাবি করে যে আমি অমুক জেলার সমন্বয়ক, তাহলে তার একটা প্রপার অথরাইজেশন দরকার, এবং তার যে কাজ, তার যে অ্যাক্টিভিটি, সেটা লায়াবিলিটি আমি তখনই নিতে পারবো যখন সে আসলে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে বা প্ল্যাটফর্মের ওই কমিটিটার সাথে যুক্ত থাকবে। আদার দেন দ্যাট এখানে তো লায়াবিলিটি নেওয়ার কিছু নেই। সাংবাদিক আশরাফ খাই স্যার, সবাই তো আর তাহলে সঠিক পথে থাকতে পারে না, যদি ঘাটতি হয় কোথাও, কারণ না কোনো সমস্যা রয়েছে, তাহলে এই অবস্থায় এসে আপনার কি মনে হচ্ছে যে সরকার এবং সমন্বয়কদের মধ্যে কারা সঠিক পথে রয়েছে? আমি প্রথমত আপনাকে একটা পজিটিভ খবর বলি, সেটা হচ্ছে যে 100 দিন পরে আমার সরকারটিকেও একটি স্থিতিতে এসছে মনে হচ্ছে, দেশের পরিস্থিতিও অনেকটা স্থিতিতে এসছে। দেখুন, আমরা নিশ্চিতভাবেই জানি পেঁয়াজের দাম, আলুর দাম, কাঁচামরিচের দাম আমাদেরকে হতাশ করে, এবং আমরা বাজারের থলে ফাঁকা নিয়ে বাসায় আসলে বলতে থাকি যে এই সরকার কি করলো, আমাকে কিছুই। আপনাকে সার্ভিস ডেলিভারিটা করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এর কোনো অন্যথা হতে পারবে না। সরকারটি এখন পর্যন্ত ওই জায়গায় সফল হতে পারেনি, কিন্তু সরকার যে জায়গায় সফল হয়েছে, যে মোটা দাগে উপরিকাঠামোতে আপনি যদি অর্থনীতির দিকে তাকান, আমাদের রিজার্ভে হাত না দিয়ে আমরা ঋণ পরিশোধ করেছি, আমরা নতুন করে টাকা ছাপাইনি, সেটি রাতের বেলাও ছাপাইনি, দিনের বেলাও ছাপাইনি, আমরা কিন্তু মোটামুটি রিজার্ভ বাড়ছে, আমরা কিন্তু আপনার দেশ থেকে টাকা পাচার বন্ধ করেছি, ব্যাংক খালি করে নিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করেছি, অনেকগুলো জায়গাতে সরকারের সফলতা রয়েছে। আমি উমামার সাথে আরও একমত, ওই পার্টে যেরকম সরকার বলতে পারছে না তার গল্পটা, এই পার্টেও সরকার তার গল্পটা। দেখুন, একজন গভর্নর বা একজন অর্থ উপদেষ্টার কাজ কিন্তু স্টোরি টেলারের কাজ না, সরকারকে প্রফেশনাল স্টোরি টেলার নিতে হবে, যে এইগুলোকে সুন্দর করে বলতে পারে, উপমা দিয়ে বলতে পারে, সংখ্যাতত্ত্ব দিয়ে বলতে পারে, আরেকটি দেশের আরেকটি সময়ের সাথে যোগ করে বলতে পারে, গল্প বলার কিছু প্যাটার্ন আছে। আমরা সরকারটিকে ওই জায়গায় হাঁটতে দেখছি না। কাজেই আমি যদি আপনাকে বলি যে সরকার দেশে স্থিতি এনেছে, অর্থনীতি বেটার হয়েছে, এবং আপনার আজকের দিনটি খুব ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে।
আজকে আপনি দেখেছেন 13 জনকে হাজির করা হয়েছে। কাজে আমার মনে হচ্ছে দেরিতে হলেও একটা প্রসেসে আগাচ্ছে। এখন কে সঠিক, সরকার না বৈষম্য বিরোধী নাকি নাগরিক কমিটি নাকি অন্যরা, এখানে দেখুন 5-7টি স্টেক হোল্ডার আছে। সেনাবাহিনী একটি স্টেক হোল্ডার, বেসামরিক প্রশাসন একটি স্টেক হোল্ডার, সরকার, বৈষম্য বিরোধী, বিএনপি, নাগরিক কমিটি, সবাই। এখন আমার মনে হয় কোনো স্টেক হোল্ডারের সাথেই অন্য স্টেক হোল্ডারের বড় মাপের যে চাহিদা বা আশা আকাঙ্ক্ষা তার কিন্তু কোনো বিরোধ নাই। আমরা সবাই একটি রাষ্ট্র গঠনমূলক প্রক্রিয়া আছি, তবে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছি, যেই বন্দোবস্তে শুধুমাত্র একটা ফ্যাসিস্টের বিদায় না, ফ্যাসিজম যেন বিদায় হয়। আমরা শেষ পর্যায়ে আর আগে উমামা আপনার কাছে 2-3টি কোশ্চেন আছে, ছোট ছোট করে যে উত্তরগুলো দিতেন। রাজনৈতিক দল কি গঠন হচ্ছে খুব শিগগির, মানে ছাত্রদের পক্ষ থেকে? আমরা কিন্তু যেদিন আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল সেদিন খুব স্পষ্টভাবে বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি আসলে একটি আন্দোলনের প্ল্যাটফর্ম, একটি অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এটা থেকে আমরা সরাসরি কোনো ধরনের রাজনৈতিক দল গঠন করব না। যদি এই যে প্ল্যাটফর্মটির মধ্যে যারা ছাত্ররা আছে তাদের যদি মনে হয় যে তারা রাজনৈতিক দল গঠন করবে পরবর্তীকালে বা কোনো রাজনৈতিক সংগঠনে তারা যুক্ত হবে, এটার তো সবাই অধিকারটা আছে। না, অধিকার তো অবশ্যই আছে, আমি সেই জায়গা থেকে প্রশ্ন করলাম। আমরা বলছি না যেটা আপনাদের অনধিকার চর্চা, রাজনৈতিক দল কিন্তু আমরা এইটাই যে এই প্ল্যাটফর্মটিকে আমরা আসলে রাজনৈতিক দলে রূপান্তর করব না, সেটা আমাদের পক্ষ থেকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে সাংবাদিক আশরাফুল স্যার বলছেন, আমারও প্রশ্ন, যেভাবে আপনারা বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে নিজেরা একটা শক্ত অবস্থান আপনাদেরকে থাকতে দেখেছি, সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনটি দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার বিষয়টি সরকারের জন্য, সেই জায়গাতে আমরা কিন্তু এত বেশি উচ্চকিত হতে দেখিনি। এর কারণটি কি? এটা যখন দ্রব্যমূল্য শুরুর দিকে বৃদ্ধি পাওয়া শুরু করে তখন কিন্তু আমরা সরকারের কাছে এই কথাটা বলতে থাকি যে এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি জরুরি। এখন সরকারের কাছ থেকে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে তারা সিন্ডিকেটগুলো কোশ্চেন করবে, সরকার কিন্তু অন্যান্য লাইনে যাওয়ার চেষ্টা করছে। এটা আমরা, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকে ব্রিফিংটা দেখেন তাহলে উনি দেখবেন যে উনি আমদানি শুল্ক এগুলা হচ্ছে কমিয়ে দিচ্ছেন বা এগুলো করার চেষ্টা ওগুলো করা হয়েছে। তবে এখানে যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে যে এখানকার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙার দিকে আসলে সরকারের পক্ষ থেকে সেই অর্থে কোনো এফোর্ট নেই। বরং তারা, আমাদের পক্ষ থেকে একটা কথা ছিল যে বাজার মনিটরিং এর ক্ষেত্রে ছাত্রদেরকে যুক্ত করা, সেটা তারা করেছেন। কিন্তু ওই বাজার মনিটরিংটা এটা হচ্ছে একটা সারফেস লেভেলের কাজ, যেটা ছাত্ররা হয়তো তার সামাজিক দায়িত্বের জায়গা থেকে করতে পারে, কিন্তু ভিতরের যে কাজটা আসলে গভর্নমেন্টকে করতে হবে সেই কাজটা কিন্তু তাদের পক্ষ থেকে আমরা প্রপারলি দেখছি না। এবং আমরা আমাদের যারা মানে ইয়েতে আছেন, গভর্নমেন্টে আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছেন তাদেরই কিন্তু আমরা প্রতি মুহূর্তেই এই বিষয়টা নিয়ে কনসার্ন জানাচ্ছি। আমাদের সাথে যখনই কথা হচ্ছে আমরা এই বিষয়টা স্পেসিফিক্যালি জানাচ্ছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি। আবার রিসেন্টলি আমাদের যখন 158 জন সমন্বয়কের মিটিং হয়েছে সেখানেও এই দ্রব্যমূল্যকে মানে অ্যারাউন্ড প্রচুর আলাপ হয়েছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আমরা কিভাবে করে এই বিষয়ে পদক্ষেপ নিতে পারি, অন্তত একটা কনসার্ন তৈরি করে। দুটি কোশ্চেন আছে, একসাথে করি, একসাথে উত্তরটা আপনি দেন ছোট করে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আহত এবং নিহতদের জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে, অনুদান 30 লাখ টাকা করে দেওয়া হচ্ছে নিহতদের পরিবারকে, এতে আপনারা স্বস্তি প্রকাশ করছেন কিনা? এবং একই সঙ্গে নির্বাচনের বিষয়ে যেহেতু নানান ধরনের রাজনৈতিক দল তারা তাদের দাবিটি জানাচ্ছে, যে কেউ বলছে 1.5 বছর 2 বছরের মধ্যে নির্বাচনটা হতে হবে, আপনাদের কোনো দাবি আছে কিনা? না, আমাদের এখনো নিজেদের মধ্যে ওই অর্থে কোনো আলাপ হয়নি। আপনি শুরুর যে কথাটা বলেছেন যে নিহতদের 30 লাখ টাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিহত পরিবার যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর্নিং পার্সন যিনি, তিনি আসলে শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে। তবে এখানে একটা কনসার্ন আমি স্পেসিফিক্যালি শো করতে চাই, সেটা হচ্ছে আপনার আহতদের জন্য যে 1 লাখ টাকা করে দেয়া হচ্ছে। আপনি আহতদের পরিস্থিতি যদি দেখেন, তার 1 লাখ টাকার এটা হতে পারে 1 লাখ টাকা প্রাথমিক পর্যায়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি দরকার হয় তারা আরও বেশি দিবে, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যারা আহত হয়েছেন, যাদের লিম্বস নেই, যাদের চোখ নেই, তাদের পরিবারের বেশিরভাগ পরিবারকেই আসলে এত বেশি খরচ তাদেরকে বিয়ার করতে হচ্ছে। শুধুমাত্র আহতর চিকিৎসা খরচ বিষয়টা এরকম না, পরিবার চালাতে তো খরচ লাগে, বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য তো খরচ লাগে। আর্নিং পার্সন তো এখানে একটা হাত পা হারিয়ে বসে আছেন। তো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে কিন্তু গভর্নমেন্টের লেন্স আরো বড় ফ্রেমে কিন্তু বিষয়টাকে দেখা দরকার ছিল, যেটা আমার মনে হচ্ছে আহতদের ক্ষেত্রে
সরকার খুব ছোট ফ্রেমে বিষয়টাকে দেখছেন, শুধুমাত্র টাকার ফ্রেমে বিষয়টাকে দেখছেন, কিন্তু তারা একটা বড় ধরনের সামাজিক ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। এটাকে সরকারের আরো বেশি নজর দেওয়া উচিত। আর দ্বিতীয়ত যে বিষয়টা বলেছে নির্বাচন প্রসঙ্গ নিয়ে, নির্বাচনের বিষয়টা আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র সংস্কার। নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই অর্থে ভাবছে না। আমাদের নিজের মধ্যে নির্বাচন সংক্রান্ত আলাপ হয়নি। আমাদের মধ্যে যে আলাপটা হয়েছে যে আমরা কিভাবে করে এই সিস্টেমটাকে আমরা রিফর্ম করতে পারি, এবং বারবার কিন্তু এখানে সংস্কার কমিশনগুলো নিয়ে আমরা কনসার্ন। এই সংস্কার কমিশনগুলার কি ধরনের সংস্কার প্রস্তাবনা সামনে আনবে, আবার সরকার কি ধরনের স্টেপসগুলো নিবে, অলরেডি নিচ্ছে। সরকার দেশ গঠনের আসলে কি কাজ করছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে কিনা, এই বিষয়ে আমরা অনেক বেশি কনসার্ন। সাংবাদিক আশরাফ খান স্যার, যদি 30 সেকেন্ডে আপনি উপসংহারটি টানতে চান। দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলন একটি রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখছে, একটি রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছে, কিন্তু বাজারে যে অন্য রাজনৈতিক দলগুলো আছে তারা 17 বছর নির্বাচনের বাইরে, ক্ষমতার বাইরে, শাসন ক্ষমতা থেকে বাইরে, তাদের কিন্তু এক ধরনের ধৈর্যচ্যুতি ঘটছে যদি আপনি রূপরেখা না দেন। কাজে আমার মনে হয় এখানেও একটি আপাত বিরোধ তৈরি হচ্ছে দাবি দেওয়ার, আশা আকাঙ্ক্ষার। বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি তারা হয়তো চাচ্ছেন সময়টি আরেকটু বাড়লে তাদের, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির, তার রাজনৈতিক স্পেস পেতে সুবিধা হবে। আর প্রচলিত যে রাজনৈতিক দল আছে তারা ভাবছেন সময়টি যত কম হবে তত তাদের গোলায় ফসল তুলতে সুবিধা হবে। কাজে আমরা সামনের দিকে তাকিয়ে থাকব এটি কি কোনো সংঘাতের জন্ম দেয় কিনা রাজনৈতিক অঙ্গনে, সেটি দেখার জন্য। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ খান, ধন্যবাদ হুমামা ফাতেমা আপনাকে। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই সরকার এবং সমন্বয়কদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হোক, দূরত্ব সৃষ্টি হোক, সেটি আমরা চাই না। এবং বারবার একটা কথা বলছি, যদি বর্তমান সরকার ফেল করে তাহলে বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হতে পারে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।